সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার চ্যাপ্টার শুরু করব। সিকোয়েন্সটা আসলে কি? একটা সিকোয়েন্স হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, তার থেকে কার উপর? এন থেকে রিয়েল নাম্বারের উপর। এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি সাধারণত কিভাবে লিখব? ফাংশনটাকে এফ অফ এক্স লিখি, আর এক্স না লিখে আমরা এখানে এন দিয়ে লিখছি, এফ অফ এন। এনটা হচ্ছে এন এর পদ, তাই তো। সিকোয়েন্সটাকে আমরা সাধারণত ফাংশনকে আমরা এফ অফ এইভাবে লিখি, কিন্তু যখন আমরা সিকোয়েন্স করছি তখন এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো। এটাকে প্রকাশ করবো এইভাবে, এক্স এন, ঠিক আছে। মানে এই জিনিসটাকে আমরা এইভাবে প্রকাশ করবো, এক্স এন বা ইউএন বা ভিএন, ঠিক আছে, এইভাবে প্রকাশ করবো আমরা। তা এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স কিন্তু আমাদের একটা ফাংশন, যেটা হচ্ছে এন থেকে আর এর উপর আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা রিয়াল সিকোয়েন্স কেন বলছি? কারণ দেখো, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপর যাচ্ছে, আমার প্রত্যেকটা এফ অফ এন অর্থাৎ প্রত্যেকটা এক্স এন হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, ঠিক আছে। এইবার সিকোয়েন্সকে আমরা প্রকাশ করব কিভাবে? একটা সিকোয়েন্সকে আমরা লিখতে পারবো এইভাবে। তাহলে এখানে এক্স এন আছে, তাহলে আমাদের পদগুলো কেমন হবে? এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, ডট 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 এক্স এন, এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স, যেখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, ফোর্থ টার্ম, এইভাবে চলবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কিছু এক্সাম্পল অফ সিকোয়েন্স করব, সিকোয়েন্স কিছু এক্সাম্পল দেখব। আমাদের যদি, আচ্ছা এটা কেন আমাদের সিকোয়েন্স? আচ্ছা, এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়, এক্স এন। এটাও যা এটাও তাই, একই ব্যাপার, ঠিক আছে। আবার আবার দেখো, এটাও তাই, ঠিক আছে। সিকোয়েন্সকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, জেনারেল ফর্ম এটা। মানে এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি, এটাকেও আমরা, এটা মানো যায় এটা মানো তাই, ঠিক আছে, একই জিনিস, এটা মানো তাই। তাহলে আমরা সাধারণত এটাকে ইউজ করবো, এক্স এন অনলি। এবার কিছু কিছু এক্সাম্পল দেখা যাক। বলছে ফাইনাইট সিকোয়েন্স, 1 2 3, এটা দেখো একটা ফাইনাইট সিকোয়েন্স, অর্থাৎ এখানে কিন্তু এক্স ওয়ান হচ্ছে আমাদের 1, এক্স টু হচ্ছে আমাদের 2, আর এক্স থ্রি হচ্ছে আমাদের 3। এটা হচ্ছে আমাদের ফাইনাইট সিকোয়েন্স, ঠিক আছে। এবার ইনফাইনাইট সিকোয়েন্স কাকে বলবো? আচ্ছা, আমাদের এর আগে একটু জানা দরকার যে সিকোয়েন্স আছে, আমরা দেখো সেটটাকে এইভাবে লিখি, তাই না? তাহলে সিকোয়েন্স আর সেটের মধ্যে তফাৎ কি হলো? কোন তফাৎ তো মনে হচ্ছে না এখানে, কিন্তু হ্যাঁ আছে। সিকোয়েন্স আর ডিফারেন্স বিটুইন সিকোয়েন্স অ্যান্ড সেট, ডিফারেন্সটা কি? আমরা দেখো সিকোয়েন্সটা কিভাবে লিখছি, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এইভাবে লিখছি কিন্তু, তাই না? আবার সেটটাকে আমরা এইভাবে লিখি, কিন্তু খেয়াল রাখবে সেটের মধ্যে কিন্তু কোনো পদ রিপিট হয় না, তাই না? একটা পদ একবারই থাকে, কিন্তু সিকোয়েন্সে একটা পদ একাধিকবারও থাকতে পারে। এই কারণে আমরা সিকোয়েন্সকে সেট বলতে পারবো না, ক্লিয়ার? কারণ সিকোয়েন্সের মধ্যে একই পদ রিপিট হতেই পারে, ঠিক আছে। এটাই আমাদের ডিফারেন্স। আচ্ছা, এইবার আমরা দুই একটা এক্সাম্পল আরো দেখবো। যেমন দেখো, যদি বলে একটা সিকোয়েন্স এক্স এন নিচ্ছে একটা সিকোয়েন্স, যেখানে এক্স এনটাকে ডিফাইন করছি কিভাবে, টু এক্স এনটাকে ডিফাইন করা হচ্ছে 2n - 1, n বিলংস টু n, এইভাবে। তাহলে সিকোয়েন্স তাহলে কেমন হবে? সেক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটা কেমন হবে? আমি যদি n এর মান 1 নিই, তাহলে 2 ওকে 2 - 1, তাহলে 1 হবে। যদি 2 নিই, 2 দুগুণে 4 - 1 3, যদি 3 নিই, 3 দুগুণে 6 - 1 5, তারপর 7, তারপর 9, তারপর এইভাবে। তার মানে এটা হচ্ছে আমাদের অড অড ন্যাচারাল নাম্বার সিকোয়েন্স, তাই না? দেখো 1 3 5 7 এভাবে চলছে, অড ন্যাচারাল নাম্বার সিকোয়েন্স।
আচ্ছা, আরেকটা সিকোয়েন্স লিখছি আমরা xn, যেখানে xnটাকে ডিফাইন করা হচ্ছে 1/n, n বিলংস টু n। তাহলে এখানে সিকোয়েন্সটা কেমন হবে? 1 নিলে পরে 1, 2 নিলে 1-এর 2, 3 নিলে 1-এর 3, 4 নিলে 1-এর 4, এইভাবে চলতে থাকবে, শেষ হবে না, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এই সিকোয়েন্সের নাম বলা হয় হারমোনিক সিকোয়েন্স। হারমোনিক সিকোয়েন্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হারমোনিক সিকোয়েন্স। আচ্ছা, এরপর এবার ধরো আমার কোন একটা সিকোয়েন্স এমন আছে, একটা সিকোয়েন্স নিয়েছি আমরা xn, যাকে ডিফাইন করা হচ্ছে xn ইকুয়াল টু 4 ফর অল n বিলংস টু n। মানে তার মানে কি x1 টাও 4, x2 টাও 4, তার মানে সিকোয়েন্সটা কেমন হবে? 4 4 4 এইভাবে চলতে থাকবে, তাই না? তাহলে এইটাকে বলা হয় কনস্ট্যান্ট, মানে এই টাইপের সিকোয়েন্স বলা হবে কনস্ট্যান্ট, মানে কোনো চেঞ্জ হচ্ছে না, এই টাইপের সিকোয়েন্সকে বলা হবে কনস্ট্যান্ট সিকোয়েন্স, ঠিক আছে? এইবার আমরা একটা সিকোয়েন্সের রেঞ্জ বা ট্রেস, রেঞ্জ অথবা ট্রেস, রেঞ্জ অর ট্রেস, একটা সিকোয়েন্সের রেঞ্জ অর ট্রেস এটা কি? মনে করো একটা সিকোয়েন্স আমরা এমন নিচ্ছি 1 2 1 2 এইভাবে চলতে থাকছে, 1 2 এইভাবে ধরো চলতে থাকছে, শেষ নেই। এটা একটা সিকোয়েন্স, মানে x1 টা 1, x2 2, আবার x3 1, x4 2 এইভাবে চলছে। তাহলে এই সিকোয়েন্সের রেঞ্জ কত হবে? রেঞ্জ রেঞ্জ হবে আমাদের রেঞ্জ অর ট্রেস, এইটা হবে আমাদের একটা সেট, রেঞ্জটা অবশ্যই সেট হবে, ঠিক আছে? 1,2, অর্থাৎ ওই সিকোয়েন্সের মধ্যে যতগুলো ডিফারেন্ট টার্ম আছে তাদেরকে নিয়ে যে সেটটা, তাকে আমরা বলবো রেঞ্জ অর ট্রেস। এবার আরেকটা সিকোয়েন্স বলবো আমরা, এটা হচ্ছে রেকার্সিভ ডেফিনিশন অফ এ সিকোয়েন্স। রেকার্সিভ ডেফিনিশন অফ এ সিকোয়েন্স এটা কেমন? মনে করো এখানে দু একটা মান দেওয়া থাকবে, অর্থাৎ লেট x1 ইকুয়াল টু ধরো 1 দেওয়া আছে, x2 ইকুয়াল টু 1 দেওয়া আছে, আর রিলেশনটা দেওয়া আছে এরকম করে xn দেওয়া আছে এইভাবে, মানে xnটা এক্সপ্লিসিট ফর্মে দেওয়া নেই, মানে পদ আকার দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? n-1 প্লাস x n-2, যেখানে n এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 এমন দেওয়া আছে। তাহলে দেখো আমরা এতক্ষণ ধরে কি করছিলাম, ধর আমাদের এতক্ষণ ধরে xn ইকুয়াল টু 1/n বা xn ইকুয়াল টু 2n-1 এই টাইপের কিছু দেখো এক্সপ্লিসিট ফর্ম দেওয়া ছিল, একবারই আমরা x1 x2 বার করতে পারছিলাম, কিন্তু এখানে দেখো আমরা x1 কিন্তু এখানে বার করতে পারবো না। এই কারণে আমাদের উপরে কিছু শর্ত দেওয়া আছে, ওই শর্ত কাজে লাগিয়ে আমরা x1 x2 দেওয়া আছে এখানে, x3 x4 x5 এখানে দেখো এই কারণে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 আছে, মানে 3 এর থেকে, কারণ 1 আর 2 দেওয়াই আছে, আর এখানে 3 থেকে শুরু। তাহলে আমরা কি ভাবে করতে পারবো এটাকে? x3 কত হবে তাহলে? x3 মানে n এর মান 3, তাহলে ওদিকে 3 - 1 2 মানে x2 হবে, আর ওদিকে x1 হবে দেখো, আর x2 আর x1 জানি আমরা, এটা 1 এটা 1 অর্থাৎ 2, তাহলে x3 2 পেয়ে গেলাম। একই রকম ভাবে x4 কত হবে তাহলে? n এর মান 4, তার মানে এদিকে x3 হবে আর ওদিকে x2 হবে, তার মানে x3 কত 2 পেয়েছি, আর x2 1 ছিল আমাদের, তার মানে 3। তাহলে x4 এইভাবে আমরা x5 x5 x6 x7 সমস্ত টার্ম বার করতে পারবো। এটাই হচ্ছে আমাদের রেকার্সিভ ডেফিনিশন অফ সিকোয়েন্স, ঠিক আছে? এইবার আমরা, তাহলে এই গেল মোটামুটি আমাদের সিকোয়েন্সের সাধারণ কনসেপ্ট। এবার আমরা সিকোয়েন্সের প্রপার্টি সম্পর্কে চলবো। তাহলে প্রথমে হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। বাউন্ডেড সিকোয়েন্স এটা কি? একটা সিকোয়েন্স বাউন্ডেড, তাহলে আমরা এটা দেখতে পারলাম যে সিকোয়েন্সকে আমরা সাধারণত কিভাবে লিখছি, x1, x2, x3, ডট ডট এইভাবে লিখছি সিকোয়েন্সটাকে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কখন বাউন্ডেড বলবো? তার আগে আমরা বাউন্ডেড মানে কি, একটা সিকোয়েন্স বাউন্ড কখন বলবো? ধর এদিক কোনো কিছু থেকে বড় হবে না, আর কোনো কিছু থেকে ছোট হবে না, তাই না? এই পাশে একটা বাধা আছে, এই পাশে একটা বাধা আছে, মানে মাঝখানে পড়ে গিয়েছে ওটা, তখন তাকে বলা হয় বাউন্ডেড। তা আমরা তার আগে একটু বাউন্ডেড বলার আগে কয়েকটা আমরা সাধারণ কনসেপ্ট জানি আগে। যেমন দেখো এখানে 1 নম্বরে বলছে
bounded above. A sequence xn is said to be bounded above if there exists a real number u such that xn less than or equal to u for all n belongs to n. এটা হচ্ছে bounded above. কি বললো, a sequence xn is said to be bounded above if there exists a real number u such that xn less than equal to u for all n belongs to n. অর্থাৎ আমি যদি n এর মান 1 নিই তাহলে x1 টাও u থেকে ছোট, x2 ও u থেকে ছোট, x3 ও u থেকে ছোট, মানে এই সিকোয়েন্সের মধ্যে যত টার্ম আছে সবাই u থেকে ছোট, মানে u এর থেকে বড় আর কোনো টার্ম নেই ওর মধ্যে, তখন তাকে বলা হবে বাউন্ডেড অ্যাবাভ। ঠিক আছে, তাহলে এটা একের এক গেল। একের দুই কি বলছে, আনবাউন্ডেড অ্যাবাভ বা নট বাউন্ডেড অ্যাবাভ। এটা কাকে বলবো, এ সিকোয়েন্স xn ইজ সেড টু বি আনবাউন্ডেড অ্যাবাভ, মানে উপর দিক থেকে বাধা নেই। ইফ ফর এনি, এখানে দ্যার এক্সিস্ট না, ফর এনি, ইফ ফর এনি জি গ্রেটার দেন 0। ঠিক আছে, নো ম্যাটার হাউ লার্জ, মানে যত বড় সংখ্যাই ভাবি না কেন আমরা, ইফ ফর এনি জিরো দেয়ার এক্সিস্ট এ টার্ম তে এক্সপি, মানে এর মধ্যে একটা টার্ম পাবো such that xp greater than g। মানে আনবাউন্ডেড অ্যাবাভ বলতে এক কথায় আমরা এটা বলতে পারি যে ওটা উপর দিক থেকে বাউন্ডেড না, মানে কি, আমরা যত বড় সংখ্যায় ধরি না কেন, এটা কিন্তু নো ম্যাটার হাউ, তাহলে কি বলছি, এ সিকোয়েন্স xn is said to be unbounded above if for any g greater than 0, if for any real number g বলতে পারি, if for any real number g greater than 0 no matter how large, মানে যত বড়ই ভাবি না কেন আমরা, there exists a term say xp, মানে এখানে টার্ম কেমন হবে, x1 x2 x3, ধরে নিচ্ছি xp, there exists a term say xp such that যে ওই টার্মটা g এর থেকে বড় হয়ে যাবে। অর্থাৎ আমরা যে সংখ্যাই ধরি না কেন, যত বড়ই ধরি না কেন, তার থেকেও বড় কোন একটা টার্ম ওই সিকোয়েন্সে থাকবে। তাহলে কি, তাহলে নিশ্চয়ই উপরে দিকে বাউন্ড হচ্ছে না, কারণ আমি যদি 5 কোটি ভাবি তাহলে 5 কোটির থেকে বড় ওই সিকোয়েন্সে কেউ আছে, যদি 10 কোটি ভাবি তাহলে 10 কোটির থেকে বড় কোনো একটা পদ ওই সিকোয়েন্সে আছে, এই জন্য ওটাকে বলা হচ্ছে আনবাউন্ডেড অ্যাবাভ। ঠিক একই জিনিস 2 এর 1 বাউন্ডেড বিলো, আনবাউন্ডেড বিলো, ঠিক সেম জিনিস, ওটাও সেম থাকবে। ইন এ সিকোয়েন্স xn is said to be bounded below if there exists a real number, এটাকে আমরা কি ধরবো, কোন একটা পদ ধরে নিই, ধরো k, if there exists a real number k such that xn গুলো, মানে এখানে এর উল্টো হবে, তাহলে সমস্ত xn ওই k থেকে বড় হবে for all n belongs to n। ঠিক আছে, পুরোপুরি সেম। তাহলে কি বললাম, a sequence xn is said to be bounded below if there exists a real number k such that xn greater than or equal to k for all n belongs to n। আর unbounded below কখন বলবো, মানে এই পরেরটা, a sequence xn is said to be unbounded below if for any a sequence xn is said to be unbounded below if for any real number g greater than 0 no matter how large। ঠিক আছে, সেম জিনিস লিখবো, there exists a term such that say xp, সে একই জিনিস লিখছি আমরা, such that xp টা less than -g থেকে ছোট হয়ে যাবে। মানে আমরা যদি জিটাকে 5 কোটি ভাবি তাহলে -5 কোটির থেকে ছোট ওর মধ্যে পদ আছে কোন একটা পদ, তার মানে কি নিচে কোনো বাধা নেই, মানে এরকম ব্যাপার।
তাহলে এই গেল বাউন্ডেড অ্যাবাভ আর এই গেল বাউন্ডেড বিলো, আর এটা হচ্ছে আনবাউন্ডেড বিলো আর এটা হচ্ছে আনবাউন্ডেড অ্যাবাভ। এইবার দেখো বাউন্ডেড সিকোয়েন্স আসছে। এবার আমরা যদি কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভও হয় মানে এই 1 নম্বর প্রপার্টিও হয়, আবার এই 1 নম্বর প্রপার্টি হয়, অর্থাৎ কোন একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভও হচ্ছে। ও তার আগে একটা জিনিস বলে দিই, এই যে বললাম না বাউন্ডেড অ্যাবাভ, এটা এই ইউটাকে বলা হয়, ইউটাকে কি বলা হয়, ইউটাকে বলা হয় একটা আপার বাউন্ড, আর এই বাউন্ডের বিলো ক্ষেত্রে যে এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে লোয়ার বাউন্ড। ঠিক আছে, আপার বাউন্ড বলতে ইউ ইজ কল্ড অ্যান আপার বাউন্ড, মানে মনে করো ইউ এর মান 50, তাহলে এই সিকোয়েন্সের সমস্ত পদ 50 থেকে ছোট। এবার একটা আপার বাউন্ড বলছে কেন এটাকে, কারণ এক্সেনটা দেখো সমস্ত এক্সেন 50, আমি ইউ এর মান 50 ভাব মনে মনে, তাহলে সমস্ত এক্সেন 50 থেকে ছোট, তাহলে 50। এবার দেখো তাহলে আমি বলতে পারি সমস্ত এক্সেন 51 থেকে ছোট হবে, 52 থেকে ছোট হবে, তাহলে 51 তো তাহলে আমাদের আপার বাউন্ড হবে একটা, 52 কিন্তু আপার বাউন্ড হচ্ছে, 53 আপার বাউন্ড হচ্ছে, তার মানে আপার বাউন্ড প্রচুর আছে, তাই না? তাহলে এই কারণে বলা হবে যে ইউটা হচ্ছে অ্যান আপার বাউন্ড অফ দিস সিকোয়েন্স, আর তেমনি কেটা হচ্ছে অ্যান লোয়ার বাউন্ড, কে ইজ আ লোয়ার বাউন্ড অফ এক্সেন। ক্লিয়ার? আচ্ছা, এবার কোন একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভও হয় আবার বাউন্ডেড বিলো হয়, তখন তাকে বলা হবে বাউন্ডেড সিকোয়েন্স। বললাম ইফ এ সিকোয়েন্স xn is bounded above as well as bounded below, then the sequence is called bounded sequence. Clear? Thus xn is তাহলে bounded sequence এর কি হলো, thus xn is bounded if there exists a real number k such that mod xn less than or equal to k. Clear? mod xn less than or equal to k for all n belongs to n, মানে এখানে mod চলে আসবে, কারণটা এটা ভাঙলে কি হবে, this imply minus k less than or equal to xn less than or equal to plus k। দেখো দেখো এই জিনিসটা কি এক কথা লেখা হচ্ছে। আচ্ছা, তাহলে যখন দুদিক থেকেই বাধা তখন তাকে বলা হবে বাউন্ডেড। এটা কিন্তু খালি একদিক থেকে, খালি উপর দিকে বাধা ছিল, নিচের দিক থেকে কি আমরা কিন্তু এখানে যাই না, আর এখানে খালি নিচের দিক থেকে বাধা ছিল, উপর দিকে কি যাই না আমরা, কিন্তু যখন দুদিক থেকে বাধা হবে তখন তাকে বলা হবে বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে একটা বাউন্ডেড সিকোয়েন্সকে আমরা এইভাবে লিখতে পারবো, এটা xn is bounded if there exists a real number k such that modulus xn less than equal to k for all n belongs to n, that is এটা for all n belongs to n। তাহলে এই গেল আমাদের বাউন্ডেড সিকোয়েন্স। এইবার আমরা প্রপার্টি পড়বো। তাহলে একটু আগে বললাম যে এটা আপার বাউন্ড, এন আপার বাউন্ড, তাই না? তার মানে আপার বাউন্ড অনেক আছে, এখানে লোয়ার বাউন্ড যদি মনে করো কে এর মানটা তোমার 50, তাহলে এক্সেনটা সমস্ত এক্সেনই 50 থেকে বড়, তাহলে সমস্ত এক্সেন 49 থেকেও বড় হবে, সমস্ত এক্সেন 48 থেকেও বড় হবে, তার মানে লোয়ার বাউন্ডও অনেক থাকবে, আপার বাউন্ডও অনেক থাকবে। এবার আমরা একটা সংজ্ঞা পড়বো, সেটা হচ্ছে, এবার আমরা একটা সংজ্ঞা পড়ছি, সেটা হচ্ছে if xn is bounded above then by the least upper bound property or LUB property, মানে least upper bound property of the real number system, there exists a real number capital M called supremum with following properties। মানে যদি একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ হয়, একটু আগে দেখেছি একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে আমরা কিন্তু ওটাকে কি পেয়েছিলাম, এক্সেন, সমস্ত এক্সেন ওর থেকে ছোট অথবা সমান। এবার বলছে, এবার ওর সাথে একটু প্রপার্টি। এবার দেখো আমরা একটু আগে দেখলাম যে অনেকগুলো, মানে এরকম আপার বাউন্ড অনেকগুলোই থাকবে, ঠিক আছে, এরকম আপার বাউন্ড অনেকগুলোই থাকবে। তাহলে ওদের মধ্যে মানে তা আমরা যেটা বললাম একটু আগে, যদি ইউ এর মান 50 ধরি তাহলে এখানে দেখো 50টা আপার বাউন্ড,
51 আপার বাউন্ড হবে, 52 আপার বাউন্ড হবে, তারপর আবার 50.1 আপার বাউন্ড হবে, কোটি কোটি আপার বাউন্ড আছে। ওই কোটি কোটি আপার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে ছোট যে থাকবে তাকে বলা হবে লিস্ট আপার বাউন্ড। লিস্ট মানে এল আপার, লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড এল ইউবি। ঠিক আছে, এল ইউবি লিস্ট আপার বাউন্ড। মানে আপার বাউন্ড গুলোর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে অনেকগুলো আপার বাউন্ড থাকতে পারে, তাদের মধ্যে সব থেকে যে ছোট মানে লিস্ট, লিস্ট আপার বাউন্ড মানে আপার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে যে ছোট তাকে বলা হবে লিস্ট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম। সুপ্রিমাম, লিস্ট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম। ঠিক আছে, আচ্ছা এইটা গেল আমাদের। তাহলে এটা সংজ্ঞা কি, কখন আমরা সুপ্রিমাম বলছি? বলছে ইফ xn is bounded above then by the LUB property, মানে এই প্রপার্টি অনুযায়ী by the LUB property of the real number system there exists a real number capital M such that এক নম্বর বলছে যদি এটা সুপ্রিমাম হয় তাহলে সমস্ত, তাহলে সুপ্রিমাম হওয়া মানে কি, ওটা আপার বাউন্ড অবশ্যই আপার বাউন্ড, তাহলে এই শর্ত অবশ্যই সিদ্ধ হবে, অর্থাৎ xn less than equal to m for all n belongs to n। আর 2 নম্বর প্রপার্টি হচ্ছে আমরা তাহলে যেহেতু এটা লিস্ট আপার বাউন্ড মানে এর থেকে ছোট কোনো আপার বাউন্ড নেই ওর মধ্যে, তাই তো? এমটা যদি লিস্ট আপার বাউন্ড হতে হয় এই সিকোয়েন্সে, তাহলে এই সিকোয়েন্সে সমস্ত পদই এম এর থেকে ছোট অথবা সমান হতে পারে। এবার লিস্ট যেহেতু লিস্ট, তাহলে ওর থেকে সামান্য একটু যদি বিয়োগ করে দিই আমরা, মানে এম এর থেকে সামান্য একটু যদি কমিয়ে দিই, তাহলে কিন্তু ওটার আপার বাউন্ড থাকবে না, কারণ ওটাই সব থেকে ছোট, তাই না? তাহলে ওর থেকে যদি সামান্য একটু বিয়োগ করে দিই, তাহলে কিছু পদ মানে এই কিছু এক্সেন ওই ওই বিয়োগ ফলের থেকে বড় হয়ে যাবে। সেটাই বলছে 2 নম্বর প্রপার্টি। 2 নম্বরে বলছে যে given any epsilon greater than 0, given any epsilon greater than 0 no matter how small, ঠিক আছে, there exists at least one member of xn, there exists at least one member of xn say xp such that ওই xp টা গ্রেটার দ্যান হয়ে যাবে m মাইনাস ইপসাইলন। মানে এটা আরেকবার বলি একটু, আমরা এমটাকে সুপ্রিমাম কখন বলছি? এ সিকোয়েন্স যদি বাউন্ডারি অ্যাবাভ হয় তাহলে ওর সুপ্রিমাম থাকবে, একটা সিকোয়েন্স যদি বাউন্ডারি বিলো হয় তাহলে ওর ইনফিমাম, সেক্ষেত্রে ওর ইনফিমাম বলা হয়। মানে আপার বাউন্ড গুলোর মধ্যে ছোটটাকে বলা হয়, আর আপার বাউন্ড গুলোর মধ্যে ছোটটাকে বলছি সুপ্রিমাম, আর লোয়ার বাউন্ড তো বললাম অনেকগুলো আছে, তাই লোয়ার বাউন্ড যতগুলো থাকবে তাদের মধ্যে ম্যাক্সিমাম, অর্থাৎ জিএলবি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। মানে একটা সিকোয়েন্স যদি বাউন্ডের বিলো হয় তাহলে ওর অনেকগুলো লোয়ার বাউন্ড থাকবে, তাদের মধ্যে সব থেকে বড়টাকে বলা হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অথবা ইনফিমাম। ঠিক আছে, ইনফিমাম। তাহলে এটা হচ্ছে ইনফিমাম, এটা সুপ্রিমাম। তাহলে আমরা সুপ্রিমাম কি বললাম? if xn is bounded above then by the least upper bound মানে LUB property of the real number system there exists a real number capital M such that for all সমস্ত xn ওর থেকে ছোট হবে for all n belongs to n। আর যদি একটা ইপসিলন ধরি, আমরা যতই ছোট ধরি না কেন, মানে m এর থেকে সামান্য কিছু বিয়োগ করলেও কিছু পদ পাবো আমরা, যে পদটা ওই m মাইনাস ইপসিলন থেকে বড় হয়ে যাবে, কারণ যেহেতু mটা লিস্ট আপার বাউন্ড মানে আপার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে ছোট, তাহলে ওর থেকে ছোট আর আপার বাউন্ড নেই, মানে ওর থেকে যদি আমি একটু বিয়োগ করে দিই তাহলে কি হলো, তাহলে নিশ্চয়ই কিছু পদ বেরিয়ে যাবে, সেটি হচ্ছে এক্সপি। ঠিক আছে, তেমনি ইনফিমামের ক্ষেত্রেও তাই, যদি আমরা একটা পদ স্মল এমটাকে ইনফিমাম বলি তাহলে 1 নম্বর প্রপার্টি সমস্ত এক্সএন এই এম এর থেকে বড় হবে, এটা 1 নম্বর প্রপার্টি অনুযায়ী ফর অল এন বিলংস টু এন। আর 2 নম্বর বলছে যদি ইপসাইলন গ্রেটার দ্যান 0 নো ম্যাটার হাউ স্মল, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট এ মেম্বার ইন এক্সএন সে এক্সপি, ওর মতোই
তাহলে এক্সপিটা লেস দেন হয়ে যাবে এম এম প্লাস ইপসাইলন। ঠিক আছে, তাহলে এটা এটা গেল আমাদের সুপ্রিমাম আর ইনফিমাম ব্যাপারটা। তাহলে এবার আমরা কয়েকটা অঙ্ক করলে এই বাউন্ডেড সিকোয়েন্সটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা দু একটা এক্সাম্পল করি। এখানে বলছে টু শো দ্যাট 3n plus 1 by n plus 2 is a bounded sequence, মানে এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে, এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে কিন্তু কি বলা আছে হিয়ার, কারণ তো আমাদের xn থাকে তা না, তাহলে এখানে xnটাই হচ্ছে এটা 3n plus 1 by n plus 2, এটা বাউন্ডেড হবে কিনা আমাদের দেখতে হবে। তাহলে এটা কি করে দেখবো আমরা? তাহলে দেখো, আমরা যদি এটাকে এভাবে লিখি, সিন্স xn ইকুয়াল টু, আমরা যদি ওপর নিচে n দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 3 প্লাস 1 বাই n হবে, আর নিচে 1 প্লাস 2 বাই n হবে, তাই না? এবার যদি আমরা n এর মানটা ইনফাইনাইটের দিকে নিয়ে যাই, তাহলে দেখো 1 বাই ইনফাইনাইট, এটাও জিরো জিরো চলে আসছে, আর এটাও দেখো জিরো আসছে, তাহলে কত থাকছে এখানে 3 বাই 1, মানে এটা 10⁻³ হচ্ছে। যাচ্ছে হিসাব মতো when n tends to infinite, তাই এটা 3 এর দিকে যাচ্ছে। এবার আমরা দেখবো যে এটা 3 মানে 3 এর দিকে বাউন্ডেড হবে কিনা, অর্থাৎ যে কোনো এইটা লেস দ্যান ইকুয়াল টু 3 হবে কিনা। ঠিক আছে, তাহলে আমরা কি করে করবো এবার? তাহলে নাও, তাহলে এইটা যদি লেস দ্যান 3 হতে হয়, যদি এখন এই টার্ম যে কোনো টার্ম যদি 3 এর থেকে ছোট অথবা সমান হতে হয়, তাহলে কি হতে হবে? দিস ইমপ্লাই, যেহেতু এখানে সবই পজিটিভ সংখ্যা, তাই না, সবই তো পজিটিভ সংখ্যা, তাহলে মড দেওয়া যা না দেওয়া তাই, তাহলে বলতে পারি 3n প্লাস 1, কারণ যে কোনো এনই পজিটিভ সংখ্যা, বাই n প্লাস 2 লেস দেন ইকুয়াল টু 3, দ্যাট ইজ 3n প্লাস 1, গুণ করে দিও দিকে, লেস দেন ইকুয়াল টু 3n প্লাস 6, দ্যাট ইজ 3n 3 কেটে যাবে, 1 লেস দেন ইকুয়াল টু 6। তাহলে যদি এইটাকে 3 এর থেকে ছোট অথবা সমান হতে হয়, তাহলে কিন্তু আমাদের কি পাচ্ছি আলটিমেটলি, 1টাকে 6 থেকে ছোট হতে হবে। তার মানে এটা ঠিক তো, এই টার্ম ঠিক। তাহলে therefore given sequence is bounded, given sequence is bounded। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা বাউন্ডেড দেখালাম কি করে? প্রথমে এটা গেস করে নিলাম যে ওখানে উপর নিচে n দিয়ে ভাগ করে দেখলাম যে এটা 3 এর দিকে যাচ্ছে। এবার দেখবো যে মানে ওর মডুলাস ভ্যালুটা 3 এর থেকে ছোট তো সমান আসছে কিনা। তাহলে ওই মডুলাস ভ্যালুটা 3 এর থেকে ছোট তো সমান কখন হবে? যদি এইটা হয়, তাই না? তাহলে ওটা করে আমি যদি এখানে বাই চান্স যদি এমন চলে আসতো, সাপোজ এখানে আমাদের এমন চলে আসতো, তাহলে একটা 6 থেকে বড় হতে হবে, তাহলে আমাদের কিন্তু ওটা বাউন্ডেড হতো না। ক্লিয়ার? তাহলে এখানে যা এসছে আমাদের শর্ত ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখানে, এই কারণে এটা বাউন্ডেড। তাহলে এই গেল। আরেকটা দেখি, আরেকটা অঙ্ক বলছে, সিকোয়েন্সটা বলছে এরকম 1 1/2 1/3 1/4 ডট 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 1/n ডট ডট এইভাবে আছে, মানে হারমোনিক সিকোয়েন্স। এটা ইজ বাউন্ডেড সিকোয়েন্স। এটা বাউন্ডেড কেন হবে? কারণ কারণ মড এক্সেন, এখানে যদি মড এক্সেন করি, যে কোনো টার্মে মড করলে দেখো আমার লেস দেন অর ইকুয়াল টু 1 আসছে, দেখো, তাই না? কারণ মড এটা মানে হচ্ছে আমাদের মড 1/n, এক্সেন মানে সবসময় এক্সেন মানে n এর টার্ম, ঠিক আছে, 1/n আছে এখানে, আর 1/n দেখো আমরা n এর মান যাইনি না কেন, আমরা এখানে লেস দেন ইকুয়াল টু 1 হবে ফর অল n বিলংস টু n। সিন্স মড xn ইকুয়াল টু বলতে পারি মড 1/n লেস দেন অর ইকুয়াল টু 1, তাই না? 1 নিলে পরে 1 হবে, 2 নিলে হাফ, হাফ 1 এর ছোট, 3 নিলে 1 এর 3 1 এর ছোট, তার মানে সমস্ত টার্মই 1 বা 1 এর ছোট।
তাহলে আমরা মড এক্সএন লেস দেন ইকুয়াল টু 1 লিখতে পারলাম, তাহলে আমরা বলতে পারি এটা বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, দেয়ারফর এক্সএন ইজ বাউন্ডেড। আচ্ছা, তারপরে যদি আমরা এটা ভাবি যে সিকোয়েন্সটা কেমন নিই, -1 টু দি পাওয়ার n-1, অর্থাৎ হেয়ার এক্সএন নিয়েছি আমরা কত, -1 টু দি পাওয়ার n-1। তাহলে দেয়ারফর মড এক্সএন কত আসবে আমাদের, মড এক্সএন আসবে দেখো আমাদের মড -1 টু দি পাওয়ার n-1। আর মড নিলে পরে আমার এখানে দেখো যদি n এর মান 1 হয় তাহলে 1 - 1 0, -1 টু দি পাওয়ার 0 1 হবে। আর যদি 2 নিই তাহলে -1 টু দি পাওয়ার 2 - 1 মানে মানে 1 আসতে পারে, তাহলে -1। কিন্তু -1 হোক আর +1 হোক, মড নিলে +1 হয়ে যাবে, +1 আসছে, তাই না? মড এক্সএন অলওয়েজ +1। তাহলে তাহলে কি হলো, এটা বাউন্ড হয়ে গেল না? তাহলে 1 এর থেকে বড় কোনো পদ নেই। ঠিক আছে, তাহলে therefore xn is bounded। এইভাবে আমরা এটাকে একটাকে আমরা লিখতেই পারি লেস দ্যান ইকুয়াল টু, কোনো অসুবিধা নেই। এইবার আরেকটা সিকোয়েন্স নিচ্ছি আমরা, দেখি এটা কি হয়। সিকোয়েন্স নিচ্ছি n স্কোয়ার, অর্থাৎ এখানে xnটাকে নিয়েছি আমরা n স্কোয়ার, এভাবে নিয়েছি। এটাই দেখা যাক কি হবে, এটা বাউন্ডেড হবে কেন দেখা যাক। দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড বিলো, কারণ দেখো দ্য সিকোয়েন্স is bounded below, the sequence is bounded below। কারণটা কি, বিকজ এখানে x1 ফার্স্ট টার্ম কত 1, তাহলে প্রথম টার্ম হচ্ছে 1, তাহলে 1 এর থেকে ছোট কেউ থাকবে না, তাই না? এই কারণটা বাউন্ডেড বিলো। কারণ কারণ যে কোনো xn greater than or equal to 1 for all n belongs to n, since the sequence is bounded below since xn greater than or equal to 1 for all n belongs to n। দেখো এবার 1 নিলে পর কত হবে, 1, 2 নিলে 4, 3 নিলে 9, তাহলে দেখো সবাই 1 এর থেকে বড়, তাহলে এটা বাউন্ডেড বিলো হয়ে গেল। এবার দেখি বাউন্ডেড অ্যাবাভ হয় কিনা। এবার বাউন্ডেড অ্যাবাভ কখন বলবো, যে মানে যে কোনো পদ আমরা মানে একটা পদ পাবো যার থেকে বড় ওখানে পদ নেই কোনো, তাই না? এটাকে আমরা কিভাবে দেখাবো, এটা বাউন্ডেড অ্যাবাভ হবে না, কারণ এখানে দেখো পদ কি বেড়েই চলেছে, তার দেখো কোথাও গিয়ে থামছে না। দেখো 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, এভাবে চলতেই থাকবে, শেষ তো নেই। তাহলে এটা বাউন্ডেড তো মানে কোথাও গিয়ে মানে থেমে যাবে, যে এর থেকে বড় আর হবে না, এমন তো পাচ্ছি না আমরা। এটা বলবো কি করে আমরা, the sequence is unbounded above, the sequence is unbounded above since for any g greater than 0, ঠিক আছে, n স্কোয়ারটা যদি আমরা জি এর থেকে বড় করি, মানে দেখবো ওর থেকে বড় আমরা n স্কোয়ার পাচ্ছি কিনা, তাহলে দিস ইমপ্লাই n গ্রেটার দেন রুট জি, অর্থাৎ n এর মান যদি রুট জি থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা যে পদ ধরি না কেন, যে পদই মানে জি এর মান যাই ধরি না কেন, যদি n এর মানটা রুট জি থেকে বড় হয়ে যায় তাহলে n স্কোয়ারটা জি থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে কি ওই সিকোয়েন্সের পদ জি এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে কি ওটা বাউন্ডেড হচ্ছে না। তাহলে হয়ে গেল এটাই, তাহলে দ্য সিকোয়েন্স ইজ নট বাউন্ডেড, কারণ বাউন্ডেড বিলো হয়েছে কিন্তু বাউন্ডেড অ্যাবাভ হলো না, তাহলে দ্য সিকোয়েন্স এইটা ইজ নট বাউন্ডেড। তুমি আরেকটা সিকোয়েন্স যদি আমরা এভাবে নিতাম -n স্কোয়ার, তাহলে এখানে দেখো আমাদের এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ হয়ে যাবে, কারণ সিন্স -n স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু -1, দেখো ফর অল n বিলংস টু n, তাই না? n এর মান যদি 1 নিয়ে আমরা তাহলে -1 আসবে, এটা যদি 2 নিই -4, তাহলে -4 -1 ছোট, তাহলে therefore the sequence is bounded above, না bounded below, না bounded above, সমস্ত টার্ম হচ্ছে ছোট, the sequence
the sequence is bounded above, ঠিক আছে। এর বাউন্ডেড বিলো দিকে হচ্ছে কিনা, লেট g greater than 0 be any real number, be any real number, no matter how large, no matter how large. Therefore minus l square less than, দেখি এটা মাইনাস এল স্কোয়ার লেস দেন মাইনাস জি কখন হবে, এটা যদি হতে হয় তাহলে ইমপ্লাই করবে এল স্কোয়ারটাকে যদি পাশে মাইনাস তুলে দিই তাহলে কি উল্টে যাবে, এল স্কোয়ারটাকে জি এর থেকে বড় হতে হবে, তাহলে দিস ইমপ্লাই এনটাকে রুট জি থেকে বড় হতে হবে। তারপরে দেখো আমরা জি গ্রেটার দেন 0 বি এনি রিয়েল নাম্বার ধরলাম, নো ম্যাটার হাউ লার্জ, কত বড় হবে সেটা যাই না, যত বড় হোক না কেন ধরেছি। যদি মাইনাস এন স্কোয়ারটাকে যদি ওর থেকে ছোট হতে হয় তাহলে কি হতে হবে, তাহলে এটা হতে হবে, দ্যাট ইজ এটা হতে হবে। তার মানে জি যাই ধরে না কেন যদি রুট জি থেকে বড় কোনো এন নিই আমরা, তাহলে এই টার্মটা ওর থেকে ছোট হয়ে যাবে, তার মানে এটা কিন্তু বাউন্ডেড বিলো হচ্ছে না। তাহলে দেয়ারফর দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড বিলো, দ্য সিকোয়েন্স ইজ unbounded below. Therefore the sequence is not bounded, ঠিক আছে, the sequence is not bounded। তাহলে আমরা এই টাইপের জিনিস, এই যে বাউন্ডেড না না আনবাউন্ডেড অ্যাবাভ হচ্ছে না কি হচ্ছে না, তখন সেটা আমরা এইভাবে করবো, ঠিক আছে। এরকম জি ধরে নেবো যে আনবাউন্ডেড বিলো হয় বা আনবাউন্ডেড অ্যাবাভ হয়, প্রথমে এরকম ধরে নেবো লেট জি গ্রেটার দেন 0 বি এনি রিয়েল নাম্বার নো ম্যাটার হাউ লার্জ। তারপরে যে টার্মটা থাকবে বাউন্ডারি বিলো ক্ষেত্রে ওটাকে লেস দেন ওটা ধরবো, ধরে দেখবো যে আমরা যে মান পাচ্ছি মানে ওটা মানে ঠিকঠাক পাচ্ছি কিনা, এখানে ঠিকঠাক পেয়ে দেখো এইটাকে যদি এটা ছোট হতে হয় তার মানে এইটাকে জি এর থেকে বড় হতে হবে, তার মানে এনটাকে রুট জি থেকে বড় হতে হবে, ক্লিয়ার। আচ্ছা এক্ষেত্রে তাই আমরা এখান থেকে অন্যভাবে করেছি, এক্ষেত্রে আমরা ধরতে পারতাম প্রথমে লেট জি গ্রেটার দেন 0 বি এনি রিয়েল নাম্বার নো ম্যাটার হাউ লার্জ, দেন এন স্কোয়ার গ্রেটার দেন জি হবে কখন, ইমপ্লাই করবে এনটাকে রুট জি থেকে বড় হতে হবে। তাহলে আর এটা তো সম্ভব, যে কোনো পয়েন্টের সঙ্গে রুট থেকে একটা এন বড় পাবোই আমরা, তাই না। তাহলে দেয়ারফর এটা নট বাউন্ডেড এটা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের মোটামুটি এই গেল মোটামুটি আমাদের বাউন্ডেড সিকোয়েন্সের কয়েকটা অঙ্ক, ঠিক আছে। এবার আমরা একটু বলবো মনোটোন সিকোয়েন্স। মনোটোন সিকোয়েন্স এটা কি, এক নম্বর বলছে a sequence xn is said to be monotone increasing sequence if and only if monotone increasing sequence if and only if xn plus 1 greater than or equal to xn for all n belongs to n। তাহলে এই সিকোয়েন্স xn is said to be monotone increasing sequence, সংক্ষেপে লিখব monotone increasing mi, ঠিক আছে। monotone increasing sequence if and only if xn plus 1 greater than or equal to xn for all n belongs to n, অর্থাৎ x1 থেকে x2 বড় হবে অথবা সমানও হতে পারে, x2 থেকে x3 বড় হবে, মানে আস্তে আস্তে বেড়ে চলেছে এক কথায়, ঠিক আছে। অর্থাৎ এরকম x1 less than or equal to x2 less than or equal to x3 less than or equal to x4, এভাবে যদি আস্তে আস্তে বেড়েই চলেছে তাহলে এটাকে বলা হয় মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। আচ্ছা ডিক্রিজিং মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স কাকে বলবো, মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হবে আমাদের
ওটা সেম এর উল্টো হবে। এক্সএনটাকে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স বলা হবে বা এমডি। ইফ অ্যান্ড ওনলি ইফ xn প্লাস ওয়ান লেস দ্যান অর ইকুয়াল টু xn ফর অল n বিলংস টু n, মানে এর ঠিক উল্টো, অর্থাৎ এরকম হবে সেক্ষেত্রে x1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু x2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু x3 আস্তে আস্তে কি কমে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, এবার বলছে আচ্ছা এটা তো মনোটোন ইনক্রিজিং বললাম, এটা মনোটোন ডিক্রিজিং বললাম। এবার কি এরকম হয়, এখানে কিন্তু সমানও হতে পারে। যদি তাহলে এটা একের এক হলো এক কথা, এটা যদি একের দুই বলতাম, যদি এরকম চলে আসে আমাদের xn প্লাস ওয়ান গ্রেটার দ্যান xn, মানে স্ট্রিক্টলি বড় হচ্ছে, মানে x1 থেকে x2 বড়, x2 থেকে x3 বড়, মানে সমান সমান না, এক কথা সবাই মানে বড় হচ্ছে, কোথাও সমান নেই, তাহলে তাকে বলা হবে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং। স্ট্রিক্টলি 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 মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, তেমনি যদি এটা এটা চলে আসে ইকুয়াল, যদি মানে যদি এরকম চলে আসে তাহলে বলবো স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, আচ্ছা এই সিকোয়েন্স এক্সএন ইজ সেড টু বি সিম্পলি মনোটোন। একটা সিকোয়েন্সটাকে আমরা সিম্পলি মনোটোন সিকোয়েন্স বলবো কখন, যদি আইদার ওটা এটা হয় অথবা এটা হয়, কোন একটা হলেই ওটাকে বলবো আমরা মনোটোন সিকোয়েন্স। তার মানে মনোটোন সিকোয়েন্স বলছে মানে বুঝতে হবে যে ওটা হয় ইনক্রিজিং হবে আর না হয় ডিক্রিজিং হবে। ক্লিয়ার, মানে দুটো কিন্তু একসাথে কখনোই হবে না। এই গেল আমাদের। আচ্ছা ইফ এ সিকোয়েন্স ইজ মনোটোন ইনক্রিজিং দেন দ্য সিকোয়েন্স, যদি এই সিকোয়েন্সটা এই স্মল হাতের এম দিয়ে আমরা এদের লিখতে পারি মনোটোন ইনক্রিজিং। ঠিক আছে, যদি এক্সেনটা মনোটোন ইনক্রিজিং হয় তাহলে মাইনাস এক্সেনটা মনোটোন ডিক্রিজিং হবে, স্বাভাবিক এটা। ঠিক আছে, একটা 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 দুটো এক্সাম্পল দেখা যাক এটা। যেমন দেখো দু একটা এক্সাম্পল বলি এই নিয়মের। যেমন দেখো একটা সিকোয়েন্স বলছি আমরা 2 4 8 16 ডট ডট টু দি পাওয়ার এন। দেখো আস্তে আস্তে দেখো কি হচ্ছে, এটা বেড়েই চলেছে, তাহলে এটা মনোটোন ইনক্রিজিং। অবশ্যই স্ট্রিক্টলি ইনক্রিজিং হচ্ছে, কারণটা কি দেখো কোনো পদ এর থেকে এটা বড় এর থেকে এটা বড় মানে ইকুয়াল টু নেই কোনো পদ, এটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। আর যেমন হতো 1 1 2 3 4 4 5 5 5 6, দেখো এখানে দেখো বেড়েই চলেছে, কিন্তু দেখো কিছু কিছু সমানও আছে, তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স। আর এটা হচ্ছে মনোটোন, না এটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। ক্লিয়ার? আচ্ছা তারপর একটা এক্সাম্পল বলছে xn দেওয়া আছে, মনে করো এরকম xn দেওয়া আছে 3n প্লাস 1 বাই n প্লাস 2, এইটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স হবে কিনা বলো। তাহলে কি শর্ত কি বললাম আমরা, xn প্লাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি xn হয় তাহলে মনোটোন ইনক্রিজিং, আর যদি xn প্লাস 1 লেস দ্যান অর ইকুয়াল টু xn হয় তাহলে মনোটোন ডিক্রিজিং, তাই তো। তাহলে এটা ইনক্রিজিং দেখাতে বলছে আমাদের হবে কিনা, তাহলে আমরা কি দিয়ে শুরু করবো, তার মানে দেখো এটা কখন হবে, তাহলে এটা বড় এটা ছোট, তার মানে এটা এই দুটোর বিয়োগফল যদি পজিটিভ আসে তাহলে ইনক্রিজিং, আর দেখো এই দুটোর বিয়োগফল নেগেটিভ আসে তাহলে ডিক্রিজিং। তাহলে আমি কি করব, xn প্লাস 1 মাইনাস xn এই দুটোর বিয়োগফল করব, যদি দেখি পজিটিভ আসছে তাহলে ইনক্রিজিং সিকোয়েন্স, আর যদি নেগেটিভ আসে তাহলে ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে xn প্লাস 1 মানে কি, n এর জায়গায় n প্লাস 1 অর্থাৎ 3 ইন্টু n প্লাস 1 প্লাস 1 বাই n প্লাস 1, n এর জায়গায় প্লাস 2, এটা xn প্লাস 1 হলো মাইনাস xn মানে এটাই 3n প্লাস 1 বাই n প্লাস 2। এবার এটাকে আমরা লসাগু করবো, এর নিচে আসবে দেখো n প্লাস 3 আর নিচে n প্লাস 2, তাহলে লসাগু হবে n প্লাস 3 ইন্টু n প্লাস 2, আর উপরে কি হবে, উপরে হবে আমাদের এর সাথে এর গুণ, তাই না। লসাগু করবো আমরা, এখানে থাকছে কত 3n প্লাস 3 প্লাস 1 মানে 3n প্লাস 4 ইন্টু এটা হবে n প্লাস 2 মাইনাস এদিকে হবে 3n প্লাস 1 ইন্টু এখানে হবে n প্লাস 3। এবার গুণ টুন করলে পরে আমাদের কি আসবে, এখানে গুণ করতে পারবো আমরা, গুণ করে আসছে আমাদের 5 বাই n প্লাস 3 ইন্টু n প্লাস 2। ঠিক আছে, এটা দেখো অলওয়েজ পজিটিভ, কারণটা কি, ফর অল n বিলংস টু n। কারণ দেখো
এখানে আমাদের n এর মান তো 1 2 3 4 5 6 এরকম, তাহলে এটা কখনোই নেগেটিভ আসতে পারবে না নিচে, তাহলে এটা আর উপরে পজিটিভ, তাহলে আলটিমেটলি এটা পজিটিভই হবে। তাহলে আমরা বলতে পারি যে xn মাইনাস xn প্লাস 1 মাইনাস xn পজিটিভ এসছে, মানে xn প্লাস 1টা xn থেকে বড়, তার মানে এটা ইনক্রিজিং সিকোয়েন্স। অবশ্যই স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে, কারণ দেখো এই পদ থেকে এই পদ মানে স্ট্রিক্টলি মানে ইকুয়াল টু কিন্তু আসছে, মানে এটা কখনোই জিরো হবে না, এই কারণে এটা ইকুয়াল কখনোই আসবে না, তার মানে মডেল স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে এটা হোমওয়ার্ক থাকবে, একটা সিকোয়েন্স বলছি আমরা xn, যেখানে xn টা নিচ্ছি আমরা n প্লাস 1 বাই 2n প্লাস 1, এটা মডেল ইনক্রিজিং বা ডিক্রিজিং সিকোয়েন্স হবে কিনা এক্সাম মানে টেস্ট করতে হবে। ঠিক আছে, এভাবে দেখবো, এটা হোমওয়ার্ক থাকবে।